ভিউয়ার্স, বিডিএনএস বাংলা নিউজে আপনাকে স্বাগত জানাচ্ছি। শুরুতেই থাকছে সংবাদ শিরোনাম। করোনার দ্বিতীয় ঢেউ মোকাবেলায় সরকার প্রস্তুত, বললেন সংসদে প্রধানমন্ত্রী। দেশের সংকট কাটাতে প্রয়োজন মাওলানা ভাসানীর দর্শন, বললেন ফখরুল। আরও জানাবো, বঙ্গবন্ধুর ভাস্কর্য নিয়ে আপত্তি পর্যবেক্ষণ করছি, বললেন ওবায়দুল কাদের। টিউশন ফি ছাড়া শিক্ষার্থীদের কাছ থেকে অন্য কোনো ফি নেওয়া যাবে না। আরও জানাবো, সেই পূজার দাওয়াত কার্ডে যা লেখা ছিল। আরও জানাবো, সোহরাওয়ার্দী উদ্যানে নির্মাণ হবে বঙ্গবন্ধুর ২৬ ফুট উঁচু ভাস্কর্য, বললেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী। সরকারি কর্মচারীরাই বেশি অর্থ পাচার করে, বললেন পররাষ্ট্রমন্ত্রী। স্বরাষ্ট্রমন্ত্রীর কোভিড পরীক্ষা ফের নেগেটিভ। আরও থাকছে, সাকিবের ক্ষমা চাওয়া নিয়ে এবার বিতর্ক ভারতে। আরও থাকছে, বঙ্গবন্ধুর ভাস্কর্য নির্মাণ কাজ বন্ধ করা হবে না, বললেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী। তুর্কি সংসদে আজারবাইজানের সেনা মোতায়েনের প্রস্তাব পাস। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার দেখুন বিস্তারিত সংবাদ। বর্তমানে দেশে করোনার প্রকোপ কিছুটা কমে এলেও আসন্ন শীতে এটি বৃদ্ধি পাওয়ার আশঙ্কার কথা জানিয়েছে প্রধানমন্ত্রী শেখ হাসিনা। করোনার দ্বিতীয় ঢেউ ও শীতকালে সংক্রমণ বৃদ্ধির যে আশঙ্কা করা হচ্ছে তা মোকাবেলায় সরকার প্রস্তুত রয়েছে বলেও জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বুধবার জাতীয় সংসদের প্রশ্নোত্তরে বিশেষজ্ঞদের অভিমতের উদ্ধৃতি দিয়ে তিনি এসব কথা বলেন। স্পিকার ডাক্তার শিরিন শারমিন চৌধুরীর সভাপতিত্বে প্রশ্নোত্তর টেবিলে উপস্থাপিত হয়। দিদারুল আলমের এই সংক্রান্ত প্রশ্নের জবাবে প্রধানমন্ত্রী আরও বলেন, সরকারের দূরদর্শী নেতৃত্বে সমালোচিত সিদ্ধান্ত এবং দক্ষ ব্যবস্থাপনায় এখন পর্যন্ত কোভিড-19 বিশ্ব মহামারীকে সফলভাবে মোকাবেলা করা সম্ভব হয়েছে। এই মুহূর্তে বাংলাদেশে কোভিড-19-এর প্রকোপ কিছুটা কমে এলেও তা আসন্ন শীতকালে আবার বেড়ে যেতে পারে বলে বিশেষজ্ঞগণ অভিমত ব্যক্ত করেছেন। ইতিমধ্যে ইউরোপ ও আমেরিকাতে দ্বিতীয় ঢেউ শুরু হয়েছে। করোনার দ্বিতীয় ঢেউ ও শীতকালে সংক্রমণ বৃদ্ধির যে আশঙ্কা করা হচ্ছে তা মোকাবেলায় ব্যাপক প্রস্তুতি গ্রহণ করা হয়েছে বলে উল্লেখ করেন প্রধানমন্ত্রী। আসন্ন শীত মৌসুমে করোনা যেন বাড়তে না পারে সেজন্য নো মাস্ক নো সার্ভিস নীতি বাস্তবায়নের নির্দেশনা দেওয়া হয়েছে। দেশের পয়েন্ট অফ এন্ট্রিজ সমূহে প্রবেশপথ স্ক্যানিং অব্যাহত রয়েছে। বিদেশ ফেরতদের 14 দিনের কোয়ারেন্টাইনে বাধ্যতামূলক করা হয়েছে। কোভিড প্রতিরোধ ও নিয়ন্ত্রণে নেওয়া কর্মপরিকল্পনা অনুযায়ী কার্যক্রম পরিচালিত হচ্ছে। 3 কোটি ভ্যাকসিন আমদানির লক্ষ্যে সরকারের সঙ্গে ভারতের সিরাম ইনস্টিটিউট ও ভ্যাকসিমকো ফার্মার সঙ্গে তৃতীয় পক্ষীয় চুক্তি স্বাক্ষরিত হয়েছে। এ কে এম রহমতুল্লাহর প্রশ্নের জবাবে প্রধানমন্ত্রী আরও বলেন, করোনাকালীন সময়ে আমরা উন্নয়ন সহযোগী দেশগুলোর কাছ থেকে জরুরি আপৎকালীন অর্থায়নের ব্যবস্থা করতে পেরেছি। করোনা মোকাবেলায় বাংলাদেশ জাপানের কাছে থেকে আপৎকালীন সহায়তা হিসেবে 2,720 কোটি টাকা আর্থিক সহায়তা পাচ্ছে। কোভিড প্রতিরোধের জন্য এশীয় ডেভেলপমেন্ট ব্যাংক এডিবি 600 মিলিয়ন মার্কিন ডলার, করোনা ভাইরাস টিকা ও চিকিৎসা সামগ্রী সংগ্রহের জন্য এডিবি আরও 30 লাখ মার্কিন ডলার সহায়তা দিচ্ছে। করোনাকালীন অর্থ সংস্থানের জন্য বিশ্ব ব্যাংক 105 কোটি ডলারের তহবিল দিয়েছে। আবার ইউরোপীয় ইউনিয়নের কাছ থেকে তৈরি পোশাক খাতের জন্য 110 মিলিয়ন ইউরো সহায়তা পেয়েছি। জার্মানি ও ইউরোপীয় ইউনিয়ন তৈরি পোশাক ও চামড়া শিল্পের জন্য 113 মিলিয়ন ইউরো সহায়তা হিসেবে দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছে। এছাড়া এশিয়ান ইনফ্রাস্ট্রাকচার ইনভেস্টমেন্ট ব্যাংক আমাদের জন্য 100 মিলিয়ন মার্কিন ডলার ঋণ অনুমোদন করেছে। এদিকে দেশ গভীর থেকে গভীর সংকটে যা কাটাতে প্রয়োজন মাওলানা ভাসানীর দর্শন বলে মন্তব্য করেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেছেন, আমি স্পষ্ট করে বলতে চাই, আজকে আমরা যে গভীর সংকটে রয়েছি সেই সংকট থেকে কাটিয়ে উঠতে হলে আমাদের অবশ্যই মাওলানা ভাসানীকে অনুসরণ করতে হবে, তার যে দর্শন নিয়ে এগোতে হবে। বুধবার বিকালে এক ভার্চুয়াল আলোচনা সভায় বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এসব মন্তব্য করেন। তিনি আরও বলেন, মাওলানা ভাসানী ধার্মিক ছিলেন কিন্তু একেবারে অসাম্প্রদায়িক ছিলেন। অসাম্প্রদায়িকতার বিরুদ্ধে তিনি লড়াই করেছেন, সংগ্রাম করেছেন। মাওলানা ভাসানী আমাদের সামনে একজন নক্ষত্র। মাওলানা আব্দুল হামিদ খান ভাসানীর রাজনৈতিক দর্শন তুলে ধরে মির্জা ফখরুল ইসলাম আলমগীর আরও বলেন, যারা গণতন্ত্রের পক্ষে কথা বলি, কাজ করি, যারা স্বাধীনতা সার্বভৌমত্বে বিশ্বাস করি, তাদের কাছে মাওলানা ভাসানী সত্যিকার অর্থে একজন দেবতার মতো মনে হয়। তিনি আমাদের দেখিয়েছেন যে মানুষের কি জন্য মুক্তি দরকার, স্বাধীনতার দরকার, সার্বভৌমত্ব দরকার। সেই ব্রিটিশ দাস থেকে শুরু করে যে লড়াই করেছেন, সংগ্রাম করেছেন এই মানুষের জন্য, স্বাধীনতার জন্য, মানুষের মুক্তির জন্য বলেও উল্লেখ করেন ফখরুল।
এদিকে রাজধানীর ধুলাইপাড়ে বঙ্গবন্ধুর ভাস্কর্য স্থাপনের বিষয়ে আপত্তি জানিয়েছে কয়েকটি ইসলামিক দল। এই বিষয়ে বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, বিষয়টি নিয়ে আমরা পর্যবেক্ষণ করছি। স্বরাষ্ট্রমন্ত্রী এখন করোনায় আক্রান্ত, হয়তো তিনি এখন সামনে আসবেন না। উনি হয়তো আমাদের সঙ্গে কথা বলবেন বা ওনার সাথে আপনারা আলাপ করতে পারবেন। মঙ্গলবার সচিবালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন। এর আগে মুজিব বর্ষ উপলক্ষে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সম্মানে ভারতীয় হাইকমিশনের তৈরি বিশেষ সংস্করণের হাতখড়ি উন্মোচন করেন ওবায়দুল কাদের। তখন উপস্থিত ছিলেন বাংলাদেশে নিযুক্ত ভারতের হাইকমিশনার বিক্রম কুমার দোহারাই স্বামী। এদিকে করোনাকালে শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকায় আর্থিক ক্ষতির সম্মুখীন থাকা অভিভাবকদের ছাড় দিয়ে স্কুল কলেজগুলোকে তাদের শিক্ষার্থীদের শুধুই টিউশন ফি নেওয়ার নির্দেশ দিয়েছে সরকার। তবে শিক্ষার্থীদের অ্যাসাইনমেন্ট, টিফিন, পূর্ণভর্তি গ্রন্থাগার, বিজ্ঞানাগার, ম্যাজিক ও উন্নয়ন বাবদ কোনো ফি নেওয়া যাবে না বা নিলেও তা ফেরত দিতে বলেছে মাধ্যমিক উচ্চ মাধ্যমিক শিক্ষা অধিদপ্তর মাওসি। বুধবার মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডক্টর সৈয়দ মোহাম্মদ গোলাম ফারুক স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই নির্দেশনা দেওয়া হয়েছে। এতে বলা হয়, কোভিড-19-এর কারণে গত 18 মার্চ থেকে দেশের সব শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ আছে। তবে এরই মধ্যে সংসদ বাংলাদেশ টেলিভিশনের প্রচারিত ক্লাসের পাশাপাশি বেশিরভাগ শিক্ষা প্রতিষ্ঠান কার্যক্রমভাবে অনলাইনে ক্লাসের ব্যবস্থা করলেও কিছু প্রতিষ্ঠান তা ভালোভাবে করতে পারেনি। একইভাবে বেশিরভাগ শিক্ষার্থী এসব অনলাইন ক্লাসে অংশ নিতে পেরেছে, কিছু শিক্ষার্থী পারেনি। যাই হোক, সার্বিক বিবেচনায় আমাদের শিক্ষার্থী, শিক্ষক, অভিভাবক ও শিক্ষা প্রতিষ্ঠানগুলো হঠাৎ করে উদ্ভূত পরিস্থিতির সঙ্গে নিজেদের খাপ খাইয়ে শিক্ষার্থীদের শিক্ষা জীবন অব্যাহত রাখার জন্য যে উদ্যোগ নিয়েছে তা নিঃসন্দেহে প্রশংসার দাবিদার। তবে শিক্ষার্থীদের টিউশন ফি নিয়ে কিছু কিছু প্রতিষ্ঠানের সঙ্গে অভিভাবকদের মতবিরোধ পরিলক্ষিত হচ্ছে। কিছু অভিভাবক বলেছেন, একদিকে স্কুল বন্ধ ছিল আর অন্যদিকে এই করোনার সময় তারা আর্থিক ক্ষতির সম্মুখীন হয়েছেন, অতএব তাদের পক্ষে টিউশন ফি দেওয়া সম্ভব নয়। অন্যদিকে শিক্ষা প্রতিষ্ঠানগুলো বলছে তারা শিক্ষার্থীদের শিক্ষা জীবন অব্যাহত রাখার যথাসাধ্য চেষ্টা করেছে। উপরন্তু প্রতিষ্ঠান বন্ধ থাকলেও শিক্ষক কর্মচারীদের বেতন ও স্কুল রক্ষণাবেক্ষণ খাতে প্রতি মাসে তাদের একটা নির্দিষ্ট পরিমাণ অর্থ ব্যয় করতেই হয়। বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, এমত অবস্থায় আমাদের যেমন অভিভাবকদের অসুবিধার কথা ভাবতে হবে, অন্যদিকে শিক্ষা প্রতিষ্ঠানগুলো যেন বন্ধ বা অকার্যকর হয়ে না যায় কিংবা বেতন না পেয়ে শিক্ষক কর্মচারীদের জীবন যেন সংকটে পতিত না হয় সেটাও খেয়াল রাখতে হবে। পূর্বোপরি বিষয়গুলো বিবেচনা করে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা অধিদপ্তরের আওতাধীন বেসরকারি মাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠানগুলো এমপিভুক্ত এমপিওবিহীন শিক্ষার্থীদের কাছ থেকে টিউশন ফি নেবে, কিন্তু অ্যাসাইনমেন্ট, টিফিন, পূর্ণভর্তি গ্রন্থাগার, বিজ্ঞানাগার, ম্যাগাজিন উন্নয়ন বাবদ কোনো ফি নিতে পারবে না বা নিয়ে থাকলে তা ফেরত দিবে অথবা টিউশন ফির সঙ্গে সমন্বয় করবে। এছাড়াও অন্য কোনো ফি যদি অব্যয়ত থাকে বা একইভাবে ফেরত দেবে বা টিউশন ফির সঙ্গে সমন্বয় করবে। তবে যদি কোনো অভিভাবক চরম আর্থিক সংকটে থাকেন তাহলে ওই শিক্ষার্থীদের টিউশন ফির বিষয়টি শিক্ষা প্রতিষ্ঠান কর্তৃপক্ষ বিশেষ বিবেচনায় নেবেন। এখানে উল্লেখ্য, কোনো শিক্ষার্থীদের শিক্ষা জীবন যেন কোনো কারণে ব্যাহত না হয় সেই বিষয়টি সম্পর্কে সংশ্লিষ্ট সবাইকে যত্নশীল হতে হবে। বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, 2021 সালের শুরুতে যদি কোভিড-19 পরিস্থিতি স্বাভাবিক না হয় তাহলে শিক্ষা প্রতিষ্ঠানগুলো শিক্ষার্থীদের কাছ থেকে এমন কোনো ফি যেমন টিফিন, পূর্ণভর্তি গ্রন্থাগার, বিজ্ঞানাগার, ম্যাগাজিন উন্নয়ন নেবে না, যা ওই নির্দিষ্ট খাতে শিক্ষার্থীদের জন্য ব্যয় করতে পারবে না। তবে পরিস্থিতি স্বাভাবিক হলে পুনরায় আগের মতো সব ধরনের যৌক্তিক ফি নেওয়া যাবে। এইদিকে কলকাতায় বিধায়ক পরশ পালের আমন্ত্রণে কালী পুজোর আনুষ্ঠানিকতায় সাকিব আল হাসানের অংশ নেয়া নিয়ে তর্ক বিতর্কের তুঙ্গে সাকিব ও পরেশ দুজনই ঘটনার পরে নিজেদের মতো করে দিয়েছেন ব্যাখ্যাও। কিন্তু কি লেখা ছিল সে দাওয়াত কার্ডের লেখা হুবহু আপনাদের জন্য তুলে ধরা হলো। মহাশয়, প্রত্যেক বছরের মতো এবারও আগামী 12 নভেম্বর 2020 বৃহস্পতিবার সন্ধ্যা 6টায় আমরা সবাই পরিচালিত 59তম বর্ষে কাকুরগাছি সম্মিলিত সার্বজনীন শ্রী শ্রী শ্যামা পূজার আনুষ্ঠানিক উদ্বোধক হিসেবে উপস্থিত থাকবেন মাননীয় মহানাগরিক রাজ্যের মন্ত্রী জনাব ফিরহাদ হাকিম। এছাড়াও উপস্থিত থাকবেন বাংলাদেশের স্বনামধন্য ক্রিকেটার জনাব সাকিবুল হাসান। উক্ত অনুষ্ঠানে আপনি সম্মানীয় অতিথি হিসেবে উপস্থিত থাকলে আন্তরিকভাবে খুশি হব। বিনীত পরশ পাল, বিধায়ক।
এদিকে ঢাকার সোহরাওয়ার্দী উদ্যানে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ২৬ ফুট উচ্চতার ভাস্কর্য নির্মাণ করা হবে। এ লক্ষ্যে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় কাজ করছে বলে জানিয়েছে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আকম মোজাম্মেল হক। বুধবার নারায়ণগঞ্জে মহান মুক্তিযুদ্ধের স্মৃতিবিজড়িত এমভি ইকরাম জাহাজ পরিদর্শন শেষে ধুলাইখালে বঙ্গবন্ধুর ভাস্কর্য নির্মাণে একটি গোষ্ঠীর বিরোধিতা নিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে মন্ত্রী এসব কথা বলেন। মন্ত্রী আরও বলেন, বাংলাদেশের বহু স্থানে বঙ্গবন্ধু এবং মুক্তিযুদ্ধ সম্পর্কিত ভাস্কর্য রয়েছে। এসব ভাস্কর্য আমাদের সংস্কৃতির অংশ। বর্তমান সরকার অত্যন্ত সক্ষম সরকার, কারো বিরোধিতায় ভাস্কর্য নির্মাণ বন্ধ হবে না। এমভি ইকরাম নিয়ে মন্ত্রী বলেন, নৌ কমান্ডো বীর মুক্তিযোদ্ধাদের বীরত্বের সাক্ষ্য এমভি ইকরাম জাহাজকে আন্তর্জাতিকভাবে মুক্তিযুদ্ধ জাদুঘরে রূপান্তর করা হবে। এই জন্য উপযুক্ত স্থান নির্ধারণ এবং ডিজাইন করার জন্য কারিগরি টিম গঠন করা হচ্ছে। মহান মুক্তিযুদ্ধের প্রতিটি স্মৃতিচিহ্ন সরকার সংরক্ষণ করবে। এই সময় মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি শাহজাহান খান, মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের সচিব তপন কান্তি ঘোষ, বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ পরিবহন কর্তৃপক্ষের চেয়ারম্যান কমডোর গোপাল সাদেক উপস্থিত ছিলেন। এদিকে রাজনীতিবিদদের চেয়ে সরকারি কর্মচারীরা বিদেশে বেশি অর্থ পাচার করে বলে মন্তব্য করেছেন পররাষ্ট্রমন্ত্রী ডাক্তার একে আব্দুল মোমেন। বুধবার ঢাকা রিপোর্টার্স ইউনিটে মিট দ্য প্রেস অনুষ্ঠানে তিনি এইসব কথা বলেন। ডিআরইউর সভাপতি রফিকুল ইসলাম আজাদের সভাপতিত্বে অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সংগঠনের সাধারণ সম্পাদক রিয়াজ চৌধুরী। গোপনে কানাডার টরন্টোতে থাকা বাংলাদেশিদের বিষয়ে খোঁজ নেওয়া হচ্ছে জানিয়ে মন্ত্রিপরিষদ বলেন, আমার ধারণা ছিল রাজনীতিবিদদের সংখ্যা বেশি হবে, কিন্তু আমার কাছে যে তথ্য এসেছে, যদিও এটি সামগ্রিক তথ্য নয়, তাতে আমি অবাক হয়েছি। সংখ্যার দিক থেকে আমাদের অনেক সরকারি কর্মচারীর বাড়িঘর সেখানে বেশি আছে এবং তাদের ছেলেমেয়েরাও সেখানে থাকে। বিদেশে টাকা পাচার করছে এমন অনেক লোক আছে এবং অনেকে তাদের ছেলেমেয়েকে বিদেশে রেখেছে জানিয়ে তিনি বলেন, আমার কাছে ২৮টি কেস এসেছে এবং এরই মধ্যে রাজনীতিবিদ হলেন ৪ জন। এছাড়া কিছু আছেন আমাদের তৈরি পোশাক শিল্পের ব্যবসায়ীরা। আমরা আরও তথ্য সংগ্রহ করছি। শুধু কানাডা নয়, মালয়েশিয়াতেও একই অবস্থা, তবে তথ্য পাওয়া খুব কঠিন। মন্ত্রী আরও বলেন, বিভিন্ন মিডিয়ায় যেসব তথ্য বের হয় হাজার হাজার কোটি টাকা পাচার হচ্ছে, আসলে তা কত তা নিয়ে অনুসন্ধান চলছে। তবে আমার ধারণা যত প্রচার হচ্ছে তত পাচার হচ্ছে না। বাংলাদেশ থেকে অর্থ পাচার প্রশ্নে বিদেশি সরকারগুলোর দায় রয়েছে মন্তব্য করে মন্ত্রী মোমেন বলেন, যেমন সুইজারল্যান্ডে কে ব্যাংকে টাকা রাখলো সেই তথ্য আমাদের দেয় না। তারা ট্রান্সপারেন্সির কথা বলে, কিন্তু যদি বলে কার টাকা আছে সেই তথ্য তাও তখন তারা দেয় না। ইস্যুতে তারা ডাবল স্ট্যান্ডার্ড বলে মনে করি আমি। তিস্তা নিয়ে বাংলাদেশ ভারত বৈঠকে হঠাৎ করে কোনো চমক বা ম্যাগাজিন থাকবে না বলেও জানিয়েছে তিনি। পররাষ্ট্রমন্ত্রী আরও বলেন, এখানে কোনো ম্যাজিক থাকবে না, হঠাৎ করে এটি সই হবে এটি আমরা মনে করি না। তবে যেটা হবে, তিস্তা মোটামুটি রেডি হয়ে আছে। আপনারা জানেন এর চুক্তিসম্মত হয়ে আছে, কিন্তু সই হয়নি। ভারত সরকার কখনো বলেনি যে এটি তারা সই করবে না। তারা যেটা বলছে, তাদের অভ্যন্তরীণ সমস্যার কারণে সই করতে পারছেন না। এটি ওই পর্যায়ে আছে, নতুন কোনো অগ্রগতি হয়নি। নদী বিষয়ক একটি টেকনিক্যাল কমিটি আগামী মাসে ভারতে যাবে এবং আলাপ করবে জানিয়ে মন্ত্রী বলেন, বাকি 7টি নদীর বিষয়ে একটি কাঠামো নিয়ে আলোচনা হবে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বৈঠকের বিষয়ে তিনি বলেন, সম্ভবত হতে পারে 17 ডিসেম্বর, এখনও তারিখ ঠিক হয়নি। আমাদের পররাষ্ট্র সচিব ভারতে যাবেন আগামী মাসে, তখন তারিখ ঠিক হবে। এদিকে আইসোলেশনে থাকা স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের চতুর্থবারের মতো কোভিড-19 পরীক্ষার ফলাফল নেগেটিভ এসেছে। মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা শরীফ মাহমুদ বলেছেন, মঙ্গলবার স্বরাষ্ট্রমন্ত্রীর করোনা পরীক্ষা করা হয়েছে। বর্তমানে তার শরীরে করোনা ভাইরাসের কোনো লক্ষণ নেই। গত 14 নভেম্বর রোগ নির্ণয় ও গবেষণা প্রতিষ্ঠান করা পরীক্ষায় স্বরাষ্ট্রমন্ত্রীর কোভিড-19 ধরা পড়ে। তারপর থেকে তিনি আইসোলেশনে আছেন। ওই দিন মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের জ্যেষ্ঠ সচিব মুস্তফা কামাল উদ্দিনের কোভিড-19 পরীক্ষা ফলও পজিটিভ আসে। পরে রাজারবাগ পুলিশ হাসপাতালে তাদের করোনা পরীক্ষায় দুজনেরই ফলাফল নেগেটিভ আসে। সোমবার ধানমন্ডির ডিএমএফআর মলিকিউলার ল্যাব অ্যান্ড ডায়াগনস্টিক্সে তৃতীয় দফায় করা পরীক্ষার স্বরাষ্ট্রমন্ত্রীর ফল নেগেটিভ আসে। উভয়ে এখন সুস্থ আছেন বলেন মাহমুদ। এদিকে বুধবার করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে দেশে আরও 21 জনের মৃত্যুর মধ্য দিয়ে মোট মৃতের সংখ্যা দাঁড়িয়েছে 6,275 জনে।
এদিকে বাংলাদেশের অলরাউন্ডার সাকিব আল হাসানকে নিয়ে বিতর্কে যেন পিছুই ছাড়ছে না। পশ্চিমবঙ্গের একটি কালী পূজায় যোগ দেওয়ার জন্য সামাজিক যোগাযোগ মাধ্যমে এসে প্রকাশ্যে ক্ষমা চাওয়ায় এবার বিতর্ক পৌঁছেছে কলকাতায়। ভারতের নানা হিন্দুত্ববাদী গোষ্ঠী এখন তার প্রতি হতাশ। বিশ্ব হিন্দু পরিষদের শীর্ষস্থানীয় নেতা ডাক্তার সুরেন্দ্র জৈন বিবিসি বাংলাকে জানিয়েছে, সাকিবের মতো তারকা ক্রিকেটারের কাছ থেকে তারা আরও নির্ভীক আচরণ প্রত্যাশা করেছিলেন। তিনি বলেন, কালী পুজোয় যাওয়াটা কিভাবে বড় অপরাধ হতে পারে? হিন্দু ও খ্রিস্টানরা কি মুসলমানদের ইফতার পার্টিতে যোগ দেন না? অনেক হিন্দু তো নামাজও সামিল হন। সাকিব আল হাসানের মতো একজন নন্দিত ক্রিকেটার এই ইসলামী মূল্যবাদের নিন্দা করবেন, এটাই আমাদের প্রত্যাশা ছিল। তার কাছ থেকে এই বার্তাটাই চেয়েছিলাম যে বিভিন্ন ধর্মের সহাবস্থান তখনই সম্ভব যখন পরস্পরের প্রতি সম্মান থাকবে। বিবিসিকে আরও বলেছেন, একজন প্রকৃত মুসলমান হিসেবে কালী পূজার অনুষ্ঠানে যাওয়াটা তার উচিত হয়নি। সামাজিক যোগাযোগ মাধ্যমে সাকিব আল হাসানের এই বক্তব্য ভারতের হিন্দুত্ববাদী গোষ্ঠীগুলো মোটেই ভালোভাবে নিচ্ছেন না। পশ্চিমবঙ্গের বিজেপির সাবেক সভাপতি ও ত্রিপুরা মেঘালয়ের সাবেক রাজ্যপাল তথাগত রায় মনে করেন, বাংলাদেশের মৌলবাদের বিরুদ্ধে ভারতের যে যথেষ্ট প্রতিবাদ দানা বাঁধেনি। সাকিব আল হাসানকে নিয়ে এই বিতর্কে এটাই সবচেয়ে আক্ষেপের বিষয়। এদিকে বাংলাদেশ থেকে বিতাড়িত ভারতে থাকা লেখিকা তসলিমা নাসরিন টুইট করেছেন, কালী পূজায় যাওয়ার জন্য সাকিব আল হাসানের ক্ষমা চাওয়া মোটেই উচিত হয়নি। যে মুসলমানরা পূজা মণ্ডপে যান কিংবা হিন্দুদের প্রতি সহানুভূতিশীল, এতে তাদের হত্যা করতে ইসলামী মৌলবাদীরা উৎসাহিত হবে বলেও তিনি মন্তব্য করেন। প্রসঙ্গত, গত সপ্তাহে কলকাতায় গিয়ে কালী পূজার অনুষ্ঠান উদ্বোধন করেছেন বাংলাদেশের সেরা ক্রিকেটার সাকিব আল হাসান। এমন খবর প্রকাশ হওয়ার পরই দেশজুড়ে সাকিবকে নিয়ে কঠোর সমালোচনা শুরু হয়। এ ঘটনার জন্য মহসিন তালুকদার নামের একটি ফেসবুক আইডি থেকে সাকিবকে হত্যার হুমকি দেওয়া হয়। হুমকি দেওয়ার 24 ঘন্টার মধ্যে ফেসবুক লাইভে এসে ক্ষমা চাইলেন সাকিব আল হাসান। জাতীয় দলের সাবেক এই অধিনায়ক বলেছেন, অনেকেই বলছেন আমি পূজা উদ্বোধন করছি, যেটি আমি কখনোই করিনি। সচেতন মুসলমান হিসেবে আমি এটা করব না। তারপর হয়তো এখানে যাওয়াটা আমার ঠিক হয়নি। সেটি যদি আপনারা মনে করে থাকেন তার জন্য আমি আন্তরিকভাবে দুঃখিত, ক্ষমা প্রার্থী। আমি আশা করব আপনারা এটি ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। এরকম কোনো ঘটনা যেন আর না ঘটে সেটিও আমি চেষ্টা করব। এদিকে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, দেশের রাজনীতিতে নৈরাজ্য, হত্যা ও সন্ত্রাসের চর্চা বিএনপি জন্মলগ্ন থেকেই করে আসছে। বুধবার সংসদ ভবন এলাকার সরকারি বাসভবনে সমসাময়িক বিষয় নিয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন। দেশে আগ্রাসী শক্তি আঘাত হানছে, বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের এমন অভিযোগের জবাবে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেন, আগ্রাসী শক্তি বলতে তিনি কি বুঝিয়েছেন? বিএনপির রাজনীতিতে হতাশা আর ব্যর্থতা এতটাই ভয় করেছে যে এখন তারা আর মিথ্যাচার ছাড়া কিছুই বুঝে না। তিনি আরও বলেন, বিএনপি ক্ষমতায় থাকাকালীন ভারতসহ প্রতিবেশী দেশগুলোর সাথে সুসম্পর্ক স্থাপন না করে তৈরি করেছে বিভেদ আর অবিশ্বাসের দেয়াল। প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে দেশের প্রতি ইঞ্চি মাটি নিজেদের অস্তিত্বের মতো উল্লেখ করে ওবায়দুল কাদের বলেছেন, যে দলের নেতৃত্বে দেশের স্বাধীনতা এসেছে তাদের হাতেই স্বাধীনতা, সার্বভৌমত্ব নিরাপদ, অন্য কোনো দলের হাতে নয়। দেশের স্বাধীনতা নাকি বিপন্ন? ফখরুল ইসলামের এমন বক্তব্যের জবাবে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, প্রকৃতপক্ষে দেশের স্বাধীনতা নয়, অপরাজনীতির জন্য বিএনপির রাজনৈতিক ভবিষ্যৎ বিপন্ন। ওবায়দুল কাদের আরও উল্লেখ করেন, বিএনপি সরকারের বিরোধিতা করতে গিয়ে দেশের ইমেজ নষ্ট করছে, দেশে অস্থিতিশীলতা তৈরির অপচেষ্টার পাশাপাশি বিদেশি অবস্থানকারী লাখ লাখ প্রবাসী কর্মীর কর্মসংস্থানকেও অস্থিতিশীল করে তুলেছে। বিএনপি নেতাদের প্রশ্ন রেখে তিনি বলেন, সাম্প্রদায়িক অপশক্তি এবং স্বাধীনতা বিরোধীদের সাথে নিয়ে যারা রাজনীতি করেন তারা স্বাধীনতা রক্ষা করবে কিভাবে? জন্মলগ্ন থেকে বিএনপি মানুষের অধিকার হননের রাজনীতি করে আসছে, তাই তাদের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষা করার কথা জনগণ বিশ্বাস করে না। আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবারও হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, আগুন, সন্ত্রাস সহ নৈরাজ্যের সাথে যারা জড়িত তাদের কোনোভাবেই ছাড় দেওয়া হবে না। যারা স্পটে গিয়ে বাসে আগুন দিয়েছে তাদের অনেকেই গ্রেফতার হয়েছে এবং যারা ঘটনাস্থলে ছিল না তাদেরও গ্রেফতারকৃতদের তথ্যের ভিত্তিতে ইতিমধ্যে আইনের আওতায় আনা হয়েছে। সড়ক পরিবহন সেতুমন্ত্রী করোনার দ্বিতীয় ঢেউয়ের শুরুর আশঙ্কা এবং পূর্বাভাস নিয়ে সবাইকে বাধ্যতামূলক মাস্ক পরিধান করার আহ্বান জানান। একই সাথে তিনি সামাজিক, রাজনৈতিক, সাংস্কৃতিক ও স্বেচ্ছাসেবী সংগঠনকে জনগণের পাশে সচেতনভাবে প্রচার অভিযান চালানোর আহ্বান জানান। এদিকে আজারবাইজানে সেনা মোতায়েনের প্রস্তাব
অনুমোদন করেছে তুরস্কের সংসদ। তুর্কি প্রেসিডেন্ট রজব তাইপ এরদোগান আজারবাইজান ও আর্মেনিয়ার মধ্যে স্বাক্ষরিত শান্তি চুক্তির বাস্তবায়ন পর্যবেক্ষণের জন্য সেদেশে সেনা পাঠানোর সিদ্ধান্ত নিয়েছেন। তবে বিদেশে সেনা মোতায়েনের জন্য সংসদের অনুমোদন প্রয়োজন ছিল। এ কারণে সংসদে সেনা মোতায়েনের প্রস্তাব উত্থাপন করে এরদোগান সরকার। প্রত্যাশা অনুযায়ী প্রস্তাবটি সংসদে পাশ হয়েছে। নাগোর্নো কারাবাখ যুদ্ধের শুরু থেকে আজারবাইজানের পক্ষে অবস্থান নিয়েছে তুরস্ক। দীর্ঘ কয়েক সপ্তাহের যুদ্ধের পর গত মঙ্গলবার রাশিয়ার তত্ত্বাবধানে আর্মেনিয়া ও আজারবাইজানের নাগোর্নো কারাবাখে যুদ্ধ বন্ধে সম্মত হয়েছে। চুক্তির বাস্তবায়ন তদারকি করতে এরই মধ্যে নাগোর্নো কারাবাখ অঞ্চলে রুশ সেনা মোতায়েন করা হয়েছে। এই দুই দেশের স্বাক্ষরিত চুক্তিতে বলা হয়েছে আর্মেনিয়ার দখলকৃত অগদাম, লাচিন ও কালবাজার এলাকা আজারবাইজানের কাছে হস্তান্তর করবে। চুক্তি অনুযায়ী কারাবাখ অঞ্চলের সঙ্গে যোগাযোগের জন্য আজারবাইজানের লাচিনকে করিডোর হিসেবে ব্যবহারের অনুমতি পাবে আর্মেনিয়া। তবে এর বিনিময়ে আর্মেনিয়া ও আজারবাইজান ও নাখচিভান প্রজাতন্ত্রের মধ্যে পূর্ণ আইনের জন্য করিডোর সুবিধা দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছে। নিউজটি সম্পূর্ণ দেখার জন্য ধন্যবাদ। ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার করুন এবং প্রতি ঘন্টার আপডেট নিউজ পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। আসসালামু আলাইকুম।